পাইপ ধরিয়ে আবিষ্কার করলাম এর স্বাদটা মিষ্টি আর ঠান্ডা হলেও জিনিসটা আসলে বেশ কড়া। তখন কুম্পানা আসে। 10 জনের গার্ড বাহিনী নিয়ে আমরা রওনা হয়ে যাই নিচের জঙ্গলের দিকে। জায়গাটা ছিল ভীষণ গরম, তারপরে বলবো পুরো বেসিনটা ছিল দারুণ সুন্দর এক জায়গা। পুরো এলাকায় ছিল ছড়িয়ে ছিটিয়ে গাছপালা দিয়ে ভরা। সেগুলোর মধ্যে ছিল মেহগনি, সিডার ইত্যাদির বিভিন্ন জাত। কোথাও ওগুলো জন্মেছিল অনেকগুলো একসাথে ঝোপঝাড়ের মতো, আবার কোথাও একটা দুটো গাছ একাকী নিঃসঙ্গ দাঁড়িয়েছিল, আর খোলা জায়গাগুলো ঢেকেছিল সবুজ ঘাসে। গাছপালার মাঝে চড়ে বেড়াচ্ছিল বিভিন্ন জাতের বন্যপ্রাণী। ছিল ইংল্যান্ড কুডু, সেবল অ্যান্টিলোপ নামের বিশালাকার এক জাতের হরিণ, অল্প কিছু নীল ওয়াইল্ডার বিস্ট, আর ছিল আফ্রিকায় আমার দেখা সবচেয়ে বড় বুশব্যাকের থেকেও বড় এক জাতের বুশব্যাক। মনে হচ্ছিল ওখানে কোনো হাতি বা গন্ডার বাস করে না, এবং আশ্চর্য মনে হলেও এখন পর্যন্ত ওখানে কোনো সিংহের উপস্থিতির চিহ্ন দেখিনি। সম্ভবত সে কারণেই ওখানে এত জাতের হরিণ আর অন্যান্য প্রাণী অবাধে ঘুরে বেড়াচ্ছিল। গাছের ডালে ডালে উড়ে বেড়াচ্ছিল অসংখ্য পাখি আর প্রজাপতি। সেগুলোর কয়েকটার পাখা ছিল এত অদ্ভুত সুন্দর রঙিন যে ভাষায় বলার মতো না। ওগুলো ছুটছিল ও সোয়ালোর ক্ষিপ্ততায়, আর ছিল ঝর্ণা থেকে নেমে আসা ছোট ছোট ঝিরি, বয়ে চলছিল নিচের লেকের দিকে। পেছনে ফেলে আসা রুক্ষ শুষ্ক ভূমির পর এ এলাকাকে দেখতে লাগছিল ছোটোখাটো এক ভূস্বর্গের মতো। পথ চলতে চলতে আমি আর কুম্পারা কথা বলে গেলাম। লোকটা ছিল বেশ সৎ, অত্যন্ত সজ্জন আর ভদ্রলোক। সত্যি বা মিথ্যা যাই হোক, ওর কাছ থেকে অনেক তথ্য পেয়েছিলাম। ওর কাছ থেকেই নিশ্চিত হই যে এরা আসলেই ছিল তারকা পূজারী। আবান্দারও একই বস্তুর উপাসনা করে। তারাও জ্যোতিষীবিদ্যা সম্বন্ধে বেশ ভালো জ্ঞান রাখে। কুম্পারার কথায় আরও জানা গেল আবান্দা ও দাবান্দারা একসময় ছিল একই জাতি। তারা দুই ভাইয়ের শাসনে পরিচালিত ও শাসিত হতো। কুম্পানার ভাষায় প্রায় 1000 বছর আগে একবার ইনগোইকে কে বিয়ে করবে তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয় এবং তার রূপ নেয় গৃহযুদ্ধে। একসময় দুজনের একজন প্রতারণা করে অপরজনকে হারিয়ে দেয় ও মেরে ফেলে, কিন্তু প্রতারণা করার কারণে সে ইনগোইর রোষের শিকার হয়। ইনগোই তাকে চরম অভিশপ্ত করে। বেসিনের স্বর্গীয় আশীর্বাদ পুষ্ট এলাকা থেকে তাকে বের করে দেয় বাইরের রুক্ষ পাহাড়ি এলাকায়, এবং তাকে সাবধান করে দেয়া হয় যে ভুলেও যেন সে বা তার লোক পাহাড়ের এদিকে পা না রাখলে তাদের উপর নেমে আসবে স্বর্গীয় অভিশাপের খড়গ। সেই থেকে আবান্দারা চায় এদিকে আসতে, এবং চায় ইনগোইকে আবার দেবী হিসেবে পেতে, যাতে ওদের সর্দারদের সাথেও ইনগোইর বিয়ে হতে পারে। চায় মৃত্যু পরবর্তী জীবনে ওরাও যেন স্বর্গীয় আশীর্বাদের ভাগ পায়। তাছাড়া দেবীর কৃপা দৃষ্টি পেলে ওরাও বৃষ্টি আর প্রাচুর্যের মুখ দেখতে পারবে। কিন্তু তাদের উপর ইনগোইর এই অভিশাপ কাটতে পারে কেবলমাত্র একটা উপায়ে। সেটা হলো ছায়ার স্বামীকে বেসিন থেকে বেরিয়ে এসে আবান্দাদের সাথে শান্তি চুক্তি করতে হবে। এ কারণেই আমরা ওই পাহাড়ি ফাটলের ভেতর ঢুকে যাওয়ার পর ওরা আর আমাদের অনুসরণ করেনি, বলল কুম্পানা। আমার মনে হলো কথাটার মধ্যে সত্যি থাকতেও পারে, কারণ আসলে সংখ্যায় ওরা অনেক বেশি ছিল। তবুও ওরা ফাটলের এপাশে এসে আমাদের পিছু নেয়নি। উফ, এ লোকগুলোর উপর কুসংস্কার কতটা প্রভাব বিস্তার করে রেখেছে। আর শুধু এখানেই বলছি কেন, সারা দুনিয়া জুড়েই কুসংস্কারের কি চরম প্রভাব। আর আফ্রিকার ব্যাপারে তো কিছু বলার অপেক্ষাই রাখে না। অজানা সব সত্যকে ওরা খুব সহজেই
কুসংস্কারের নিগড়ে বন্দি করে ফেলে। অসম্ভব গভীর সেই কুসংস্কারের শিকড় যতই চেষ্টা করি না কেন এর জ্বর ওঠানো যেন সম্ভবই নয়। তবে আমার এসব চিন্তাভাবনা নিয়ে কোম্পানাকে কিছু বলিনি, কারণ মনে হচ্ছিল অমন অবস্থায় চুপচাপ থাকাই ভালো। তবে ওকে আর্কেল সম্বন্ধে জিজ্ঞেস করি, যদিও সে উত্তর দেবে বলে আশা করিনি, কিন্তু অন্যান্য আদিবাসীদের স্বভাব অনুযায়ী কথাটা সে এড়িয়ে যায়নি। বরং আমাকে অবাক করে দিয়ে সে বলে যে ওই বিষয়ে আসলেই তার কিছু জানা নেই বা খুব কম জানা আছে। বলে লর্ড তারার দেখানো পথে আমরা চালিত হই। আমার বাপ দাদাদের মতো তারার সাথে আমরা কথা বলি। আমরা তারার পাঠানো সংবাদ পড়তে পারি ও তার হুকুম মেনে চলি। ছায়ার মুখ দিয়ে অনেক অনেক দিন আগে তারা আমাদের বলেছিল, অবশ্য সে এই ছায়া ছিল না, ছিল এর আগের ছায়া। এখন সে আছে তারার স্বর্গে। সে বলেছিল যে এই বছর আমাদের উপর এক ভয়াবহ লড়াই ঘনিয়ে আসবে। তবে আমার অবশ্য জানা নেই যে সেই লড়াইটা কবে বা কিভাবে হবে। এবং ছায়ার মুখ দিয়ে আমাদের উপর নির্দেশ জারি করা হয় যে কেনেকিকে যেন ফিরিয়ে আনা হয়। ও তখন ইনগোয়ের সাথে করা এক ভয়াবহ অপরাধের শাস্তি হিসেবে নির্বাসিত জীবন কাটাচ্ছিল। এবং ওকে হুকুম করা হয় যে ওকে সাথে করে একজন সাদা মানুষ আনতে হবে, যার নাম আপনার নামের সাথে মিলে যায়। সেটা হচ্ছে রাতের অতন্দ্র প্রহরী। এই নির্দেশ কেনেকির কাছে পাঠানো হলে সে তা পালন করে। অবশ্য না করে ওর কোনো উপায় ছিল না, কারণ এর উপরই ওর জীবন মৃত্যু নির্ভর করছিল। যাকে এ খবর দিয়ে পাঠানো হয়েছিল তাকে বলা ছিল যে হুকুম না মানলে কেনেকিকে ওখানেই মেরে ফেলতে হবে, এবং যদি হুকুম মানে তাহলে তাকে সব রকম বিপদ থেকে রক্ষা করতে হবে। এখানে আপনার আসার ব্যাপারে আমরা এটুকুই জানি। এখন অবশ্য দেখতে পাচ্ছি যে আপনি যদি সময় মতো না আসতেন তাহলে অপর সাদা লর্ড নির্ঘাত মারা পড়তেন। চিন্তা করে দেখলাম আমার সম্বন্ধে তার বলা কথায় কিছুটা এদিক ওদিক থাকলেও কেনেকির বক্তব্যের সাথে বেশ মিল আছে। ওরা ভাগ্য তারার পথ প্রদর্শন বিশ্বাস করলেও আমার কাছে এগুলো সেফ ধোঁয়াশা ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। আর মনে হচ্ছিল কেনেকির কাছে ওদের পাঠানো দূত হয়তো ছিল সেই বেচারি সাদা ইঁদুর। যা হোক, ওসব ছেড়ে বর্তমানের আরও জরুরি বিষয়ে কোম্পানাকে প্রশ্ন করলাম। ব্যাজ্যত আর্কেল সম্বন্ধে বললাম, সাদা লর্ড আমাকে বলেছে যে তার সাথে তোমার আগেও দেখা হয়েছিল। তুমি তাকে পথ দেখিয়ে তোমাদের দেশে নিয়ে গিয়েছিলে, কিন্তু কেন? কোম্পানার চেহারায় একটা পরিবর্তন আসে, যেন একটা পর্দা পড়ল ওর চেহারায়, গোপনীয়তার পর্দা। সে বলল, লর্ড এমন অনেক কিছু আছে যার সম্বন্ধে কথা বলা আমাদের জন্য আইনসম্মত নয়। আমাদের বন্ধু হয়ে এসেছেন আপনি, কিন্তু তবুও তা বলা যাবে না। আপনাকে বুঝতে হবে লর্ড, আমরা দাবান্দারা অন্যান্য আদিবাসীদের মতো নই। আমরা তারার পূজা করি, বা অন্যভাবে বলতে গেলে তারাকে যে চালায় সেই শক্তির পূজা করি। সেখান থেকেই আমাদের জন্য বিভিন্ন খবর বা শিক্ষা আসে, যেমনটা এসেছে আপনার সম্বন্ধে। আর সেই কথাগুলো বের হয় লেকে বসবাসকারিণী ছায়ার মুখ দিয়ে। সেখান থেকে উপহার হিসেবে আমাদের কাছে অলৌকিক দৃশ্য দেখার সুযোগও আসে। সেই ক্ষমতা বলে আমরা সুদূর অতীতের ঘটনা দেখতে পাই, এমনকি পারি ভবিষ্যতের কোনো ব্যাপারে জানতে। এসব অবশ্য সবসময় সাধারণের চোখের আড়ালে রাখা হয়। তার উপর আমাদের মধ্যে কোনো কোনো লোককে প্রকৃতির বিভিন্ন জিনিসের উপরও ক্ষমতা দেয়া হয়েছে, তবে সেটা কখনোই মৃত্যুর উপর নয়। ওই ফলের স্বাদ সবাইকে নিতেই হবে। যদিও আমরা জানি মৃত্যুই সব কিছুর শেষ নয়, বরং মৃত্যুর কালো দরজার ভেতর দিয়ে আমরা আরেক জীবনে প্রবেশ করি। সে জীবনে আমরা হতে পারি ভালো বা খারাপ কোনো কিছু। সেটা অবশ্য নির্ধারিত হয়
এখানে যে যা করেছে এবং তাতে তার যা পাওনা তার ভিত্তিতে বনের জীব জন্তুর উপর আমরা ক্ষমতা খাটাতে পারি। শুধু হাতির ধাওয়া করার ঘটনাটা মনে পড়ে যায় শুনে হাতির ধাওয়া করার ঘটনাটা মনে পড়ে যায়। পোষা কুকুরের মতো আমাদের কথা শুনতে বাধ্য করতে পারি ওদেরকে। হাসছেন, দেখুন তাহলে ওই হরিণটার দিকে তাকান, বলে সে দূরে দাঁড়ানো একদল ওয়াইল্ডার বিস্টের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলো। এ জানোয়ারগুলোকে সবসময় জেনে এসেছি চরম জঙ্গলি প্রাণী হিসেবে। ওগুলোকে এখন আমার দিকে ডাকবো, যাতে বিশ্বাস করেন যে আমি মিথ্যা বলছি না। কুম্পানা আমার ডান দিকে কয়েক পেজ সরে গেল, তারপর বিজাতীয় ভাষায় অনেকটা গানের মতো সুরেলা কণ্ঠে ডাকলো প্রাণীগুলোকে। অবাক কাণ্ড, মনে হচ্ছিল আসলেই ওয়াইল্ডার বিস্টগুলো ওর ডাক শুনছে। তারপর সত্যি সত্যি ওগুলো ধীর কদমে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করে এবং তার কয়েক মিনিটের মধ্যে আমাদের কয়েক হাতের মধ্যে এসে দাঁড়িয়ে পড়ে। গরু যেভাবে দুধ দহনের জন্য দাঁড়িয়ে থাকে, ঠিক সেভাবে বন্য জন্তুগুলো আমাদের সামনে এসে ঠায় দাঁড়িয়ে রইল। কিন্তু আমার আর হ্যান্সের গায়ের গন্ধ নাকে যাওয়া মাত্র ওগুলোর মাথা বিগড়ে যায়। স্পষ্ট দেখতে পেলাম নাক ছেড়ে লেজ দুলিয়ে আমাদের দিকে চার্জ করে আসার প্রস্তুতি নিচ্ছে ওগুলো। আমরাও বন্দুক তুললাম নিজেদের বাঁচাতে। ঠিক তখনই সার্কাসের জানোয়ারদের কন্ট্রোলারের মতো বাতাসে হাত নাড়ল কোম্পানা। দেখতে পেলাম ওয়াইল্ডার বিস্টগুলোর আক্রমণ করার ইচ্ছাও তখন কমে গেল। বাস, ওগুলো মোটেও স্বাভাবিক জন্তু না, কেনেকির হাতিগুলোর মতো এগুলো চামড়া পরা ভূত। কি জানি হতে পারে। এত আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে কী ভাববো তাই বুঝতে পারছিলাম না। কোম্পানা আবার কথা বলা শুরু করলো। এখন হয়তো আপনি বিশ্বাস করবেন লর্ড, যে এসব জন্তু জানোয়ারের উপর আমাদের ক্ষমতা খাটে, কারণ ওরা আমাদের ভাই। আমরা কখনোই ওদের কোনো ক্ষতি করি না। এমনকি যেসব হিংস্র জন্তু বা সরীসৃপও মানুষের ক্ষতি করতে পারে, যেমন সিংহ, সেগুলোর উপরও আমরা ক্ষমতা খাটাতে পারি। এই এলাকার যেখানে ইচ্ছা খুঁজে দেখতে পারেন, একটাও সাপ খুঁজে পাবেন না। কথাটা শুনে মনে হলো সেইন্ট প্যাট্রিক মনে হয় তার মান্টল এখানে ফেলে গেছে। কোম্পানা বলে চলেছে, আমরা এখানে অসুখ বিসুখ নিয়ন্ত্রণ করতে পারি, ঝড় আটকে দিতে পারি, এমনকি পারি বৃষ্টি ডেকে আনতে। এ কারণেই লোকেরা আমাদের বলে জাদুকর। এসব কথা কিন্তু আমাকে বলছে না সে। বলছে না যে সাদা লর্ডকে কেন তুমি পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলে, আবার কেনই বা তাকে তোমাদের দেশের বাইরে ছুঁড়ে ফেললে, তাও তাও আবার সরাসরি মৃত্যুর মুখে। প্রশ্ন করলাম আমি তাকে পথ দেখিয়েছি, কারণ তাই করতে হুকুম করা হয়েছিল আমাকে। আমাদের দেশের ইতিহাসে একটা বিরাট ভূমিকা পালন করতে যাচ্ছে সে। বহু আগে দূর অতীতেও একবার তাই করেছিল সে, আর তাকে বের করে দেয়া হয়েছিল কারণ সে চরম বোকামি করেছিল আর অবাধ্য হয়েছিল। সে কারণে শাস্তি পাওনা হয়েছিল তার। ফলস্বরূপ নিতে হয় ভয় নামক বিষের স্বাদ। লর্ড, এই লোকের সম্বন্ধে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না, কারণ আমি তার উত্তর দেব না। তখন আমি প্রসঙ্গ ঘুরিয়ে জানতে চাইলাম ইনগোই সম্বন্ধে, যে আফ্রিকার বিভিন্ন জায়গায় যে পানির আত্মা নামক একজনের সম্বন্ধে শোনা যায়। এই ছায়াও কি তেমন কেউ কিনা? কিন্তু এ কথা শুনে কোম্পানা এমন রেগে গিয়ে আমার দিকে তাকালো যে সত্যি বলতে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। সে তখন বলল, লর্ড মাকুমা যান, বুঝতে পারছি আপনি ইনগোইকে আমাদের দেবী বলে বিশ্বাস করেন না, যদিও আপনি এ ব্যাপারে কিছু বলেননি, কিন্তু কথাটা আপনার চেহারায় লেখা আছে। অবশ্য জানি সাদা লোকেরা নিজেরা যা বোঝে তার বাইরে কিছুই তারা মানে না। তবুও বলছি, আমার সামনে আমার দেবীকে নিয়ে কোনো কটু বাক্য বলবেন না বা ব্যঙ্গ করবেন না। আমি নিশ্চিত যে আপনি তাই করতে যাচ্ছিলেন। আপনার সব প্রশ্নের উত্তর যথাসম্ভব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যদি তার সম্বন্ধে প্রশ্ন করেন, সে ব্যাপারে আমি কিছুই বলবো না। আপনাকে নিজে নিজে জানতে হবে। বলে আমি কোনো কথা বলার আগেই
সে চলে গেল সামনে গার্ডদের কাছে। এবার শুরু করলো হ্যান্স। বাস, সবসময় আপনি খুঁজেছেন অদ্ভুত সব মানুষ আর নতুন নতুন সব রোমাঞ্চ। এখানে মনে হচ্ছে দুটোই একসাথে পেয়ে গেছেন। এরা সবাই জাদুকর, ঠিক কেনেকির মতো। আর আমরাও বোকার মতো ওদের জালে ধরা দিয়েছি। মনে হয় এখন ওরা আমাদের খেয়ে ছিবড়ে বানিয়ে ফেলবে। আমার মনে হয় বাস, লাল সার বাসও জাদুকর, নয়তো ওরা তাকে মেরে ফেললো না কেন? আর তিনি যদি তাদের একজনই না হন, তাহলে এই দামানদারা তাকে দেখে এত খুশি কেন হবে? আর সে কিভাবে শপথের রহস্য সম্বন্ধে জানলো আর তা উচ্চারণ করতে বাধ্য করলো কেনেকিকে? আর ছিল সাদা ইঁদুর। সন্দেহ নেই, সন্দেহ করি ও ছিল এক জাদুকরী বা ডাইনি। তবে খুব সুন্দরীও ছিল ও। জাদুকরী যদি না হবে, তাহলে আমাকে কিভাবে বোকা বানালো, আবল তাবল কথা বলল, আর আমিও সেগুলো বেমালুম গিলে নিলাম। যেমন বলেছিল, ও ছিল কেনেকির এক হিংসুক স্ত্রী, আবার সে আমাকেও খুব পছন্দ করত। ওহ, জাদুর দেশে চলে এসেছি আমরা বাস। এখানে ভয়ঙ্কর ওয়াইল্ডার বিস্ট হয়ে যায় বাধ্য কুকুর, আর পাহাড়ের মাঝের পাশ পাহারা দেয় ভূত। মনে হয় না বাস এখান থেকে জীবিত ফিরে যেতে পারবো। মজা পাওয়ার জন্য আমাদেরকে ওরা নির্ঘাত হাতি বা ওয়াইল্ডার বিস্ট বানিয়ে ফেলবে। মনে পড়ল আতঙ্কিত টম আর জেরি এভাবেই কথা বলতো। তবে ওদের বেলায় যথেষ্ট কারণ ছিল। হ্যান্সের দিকে তাকিয়ে মনে হলো সেও একই আতঙ্কে আক্রান্ত হতে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত তা হয়নি। হঠাৎ হ্যান্সের মুড পরিবর্তন হলো। এক গাল হাসি নিয়ে ও বলল, যদিও সাদা ইঁদুর আমাকে কিছুক্ষণের জন্য বোকা বানিয়েছে, কিন্তু হ্যান্সকে বোকা বানাতে হলে এখানকার জাদুকরদের অনেক অনেক চালাক হতে হবে। কারণ হ্যান্স সাচ্চা খ্রিস্টান, খোদ শয়তানকেও ধোঁকা দিতে পারে সে। তাছাড়া গাইড আর বন্ধু হিসেবে তার আছে আপনার রেভারেন্ড বাবাকে। কাজেই চিন্তা করবেন না বাস, আমি নিশ্চয়ই আপনাকে এ বিপদ থেকে নিরাপদে বের করে নিয়ে যেতে পারবো। অবশ্য যদি আপনি আমাকে বিশ্বাস করেন আর আমার দেখানো পথে চলেন, এবং সাদা ইঁদুরের মতো লেডি ছায়াকেও আপনাকে বোকা বানানোর সুযোগ না দেন। তবে সব কিছু এমনিতেও ঠিকঠাক থাকতে পারে। হতে পারে ওই ওয়াইল্ডার বিস্টগুলো ছিল পোষ মানানো, যেমনটা দেখেছি ডারবানের স্কটম্যানের খামারে। ওখানে সেগুলো তার হাত থেকে খাবার খেত। আমারও মনে হয় ওগুলো পোষ মানানো। জাদুর কোনো ব্যাপার এখানে নেই। তারপরে জানতে চাই, তোমার আর্কেল বাসের কি হলো? এরপর সারাদিন ধরে আমরা চমৎকার এলাকার উপর দিয়ে হেঁটে এগিয়ে যাই। বিকেল নাগাদ এসে পৌঁছাই জঙ্গলের ধারে। ওখানে চোখে পড়ে চাষ করা জমি। খানিক পরে দেখি সামনে দাঁড়িয়ে আছে ছোটোখাটো একটা শহর। জায়গাটাকে মোটামুটি অদ্ভুতই বলা চলে, কারণ শহরটার প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিছুই ছিল না। ঘরগুলোর ঘরগুলোর দেয়াল তৈরি করা হয়েছিল সাদা কাদা আর ছাই দিয়ে, আর ছাদ ছাওয়া হয়েছিল লতানো ডাল আর পাম গাছের পাতা দিয়ে। কোনোটার ছাদ বানানো হয়েছিল চুন আর স্থানীয় কোনো উপকরণের মিশ্রণে বানানো সিমেন্ট জাতীয় জিনিস দিয়ে। প্রতিটা বাড়ির সামনে ছিল ছোট বাগান। চওড়া রাস্তার পাশে তৈরি করা বাড়িগুলোর অবস্থান আর নির্মাণ শৈলী আসলেই ছিল ওদের রুচিবোধ ও মননশীলতার পরিচায়ক। দাবান্দা শহর আফ্রিকার অন্যান্য জনবহুল শহরের মতো মোটেও ছিল না। খুবই স্বল্প জনসংখ্যার শহর ছিল ওটা। পূর্ব ও মধ্য আফ্রিকার হাতে গোনা দু একটা জায়গায় কেবল এমনটা চোখে পড়ে। শহর দেখে হ্যান্স বলল, এটা দাবান্দাদের বড় ক্রাল হলে সংখ্যায় ওরা একেবারেই কম। আমিও একমত। আসার সময়ই খেয়াল করেছি এ এলাকা দারুণ উর্বরা, কিন্তু শহরের একেবারে কাছে পৌঁছানোর আগে
চাষবাসের কোনো নমুনা আমার চোখে পড়েনি। সেই পাশ থেকে এ পর্যন্ত শুধু দু একটা বাগান ঘেরা কুঁড়েঘর দেখেছি এবং খুবই সামান্য সংখ্যক গৃহপালিত পশু। তবে পুরো অঞ্চল ছিল বিভিন্ন জাতের বুনো পশু দিয়ে ভরা। তবে শহরে পৌঁছে দেখতে পেলাম গবাদি পশু হিসেবে এরা ছোট ধরনের এক জাতের গরু আর লম্বা পশমওয়ালা ছাগল পালন করে। আর ওদের জনসংখ্যার স্বল্পতায় একটা ব্যাপার স্পষ্ট বুঝতে পারছিলাম যে এরা আসলে খুব গুরুত্বপূর্ণ কেউ না এবং নিজেদের নিরাপত্তার জন্য ওরা অস্ত্রের চেয়ে মানসিক বা জাদুর শক্তির উপরই বেশি নির্ভর করে থাকে। সে কারণেই ওই পাশটায় কোনো পাহারা ছিল না। আমরা শহরে ঢুকলাম। শহরটা শহর হিসেবে কোথাও থেকে শুরু হয়নি। খুব বেশি লোকের দৃষ্টি আকর্ষণ না করেই ওর ভেতর দিয়ে এগিয়ে গেলাম আমরা। কোথাও হয়তো বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা একজন মহিলা ঘাড় ফিরিয়ে তাকালো, অথবা কোথাও বাগানে কাজ করতে থাকা বয়স্ক লোকটা কাজ থামিয়ে একবার মাথা তুলে দেখলো কে যাচ্ছে। দু একবার কয়েকটা গম্ভীর মুখো ছেলে মেয়ে আমাদের পিছু পিছু কিছু দূর পর্যন্ত এগিয়ে এলো, কিন্তু ওই পর্যন্তই। তারপর ওরাও আবার নিজেদের রাস্তা ধরলো। ব্যাপারটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে, কারণ আমার আগে ওদের তো কোনো সাদা মানুষ দেখার কথা না, আর্কেলকে ছাড়া হয়তো, কিন্তু তারপরও দাবানরা খুব আশ্চর্য ধরনের লোক। মনে হচ্ছিল কৌতূহল নামের কোনো ব্যাপারই এদের মধ্যে নেই। ওরা সবাই যেন ঘোরের মধ্যে বা স্বপ্নের মধ্যে হাঁটছে, যেন কোনো মন্ত্রের বাঁধনে বাধা পড়েছিল ওদের মন। ফলে মানুষের স্বাভাবিক আচরণ ওদের থেকে উধাও হয়ে গিয়েছিল। ওরা মনে করত কোনো কিছুরই ওদের প্রয়োজন নেই, কারণ প্রকৃতি ওদের সব প্রয়োজন মেটায় এবং দৈব সুরক্ষায় সুরক্ষিত থাকে ওরা। দাবান্দাদের প্রথমবার দেখে আমার ভেতর এমন ধারণাই তৈরি হয়েছিল। পরবর্তী বিভিন্ন ঘটনায় আমার এই ধারণাটাই আরও পাকাপোক্ত হয়। এখানে বলে রাখি, দাবান্দা নারী ও পুরুষ উভয়ই দেখতে শুনতে ছিল বেশ সুন্দর। প্রায় সবার চেহারাতেই ছিল একই ধরনের বৈশিষ্ট্য। সম্ভবত ক্রমাগত নিজেদের মধ্যে বিয়ে শাদী হওয়ার কারণে এমনটা হয়েছিল। চেহারায় পার্সিয়ান ভাব ছিল। ওদের চুল ছিল লম্বা সোজা, গোল গোল চোখ দেখতে লাগতো পেঁচার মতো। এবং এবং অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করেছি যে রাতে এদের চোখের মনে নিশাচর প্রাণীদের মতো বড় হয়ে যেত। লম্বা চওড়া রাস্তাটা গিয়ে শেষ হয়েছে খোলা একটা জায়গায়। বোঝানোর সুবিধার জন্য জায়গাটাকে বাজার নাম দিচ্ছি। মাটি কেটে ও দুর্মুষ করে জায়গাটাকে সমতল আর শক্ত বানানো হয়েছিল। জায়গাটার অর্ধেকটা ঘিরে বানানো হয়েছিল বড় বড় বাড়ি। সেগুলো ছিল ওখানকার সর্দার বা প্রধানদের বাড়ি। অপর অর্ধাংশ ঘিরে ছিল বিশালাকার গাছের সারি। ওখান থেকেই ওদের পবিত্র বন শুরু হয়ে গিয়ে পৌঁছেছিল লেকের কাছে। আসার সময় উঁচু থেকে এই এলাকাটাই চোখে পড়েছিল। ধারণা করছি বাজার থেকে লেকটার দূরত্ব হবে কয়েক মাইল। সমতল জায়গাটার কেন্দ্রে ছিল কিম্বুদর্শন তিনটা পাথরের স্থাপনা, রুক্ষ পাথর দিয়ে বানানো সুচালো তিনটা টাওয়ার। উচ্চতা ছিল সম্ভবত 50 থেকে 60 ফুট। দুটো টাওয়ারকে ঘিরে উঠে গেছে পেঁচানো সিঁড়ি এবং ওগুলোর মাঝে 20 ফুট উঁচুতে বসানো ছিল একটা প্ল্যাটফর্ম। তার উপর জ্বলছিল একটা আগুন। দেখে মনে হচ্ছিল খোলা জায়গাটায় দাঁড়িয়ে আছে একটা অসম্পূর্ণ হতশ্রী পিরামিডের কঙ্কাল। এ কি জিনিস বাস? হ্যান্স জিজ্ঞেস করলো। ওয়াচ টাওয়ার, আমি বললাম। এমন ওয়াচ টাওয়ার দিয়ে কার লাভ বাস, যেটা থেকে শুধু আকাশ ছাড়া আর কিছু দেখা যায় না? তখনই ওই জিনিসের ব্যবহার বুঝতে পারি। ওটা আসলে ছিল একটা অবজারভেটরি বা মানমন্দির। ওখান থেকে আকাশের তারা দেখা হতো এবং যেহেতু এরা তারা পূজারী, তাই সেখানে
তারার উদ্দেশ্যে বলিও চড়ানো হতো এখানে। তবে বলি হিসেবে কি উৎসর্গ করা হয় সেটাই তখন ভাবছিলাম। এই মুহূর্তে আর কিছু দেখার সুযোগ পাইনি ওই মুহূর্তে আর কিছু দেখার সুযোগ পাইনি। কোম্পানা ততক্ষণে আমাদের সাথে যোগ দিয়েছে। আমাকে আমার ঘর দেখিয়ে দিল, সমতল ছাদের ঘর, অন্যান্যগুলোর চেয়ে খানিকটা বড়, তবে সর্দারের ঘরের চেয়ে ছোট অবশ্যই। অন্যান্য ঘরের মতো এরও চারপাশ ছিল সুন্দর বাগান দিয়ে ঘেরা। সাদা রং করা ঘরের সাথে ছিল লাগোয়া বারান্দা, তবে ঘরটায় কোনো জানালা ছিল না এবং পিছনে দেখে আসা বাড়িগুলোর মতো এ ঘরের চারপাশেও কোনো প্রতিরক্ষা ব্যবস্থা বা বেড়া ছিল না। কেউ চুরি করতে চাইলে বা আক্রমণ করলে অবস্থা কী হবে তাই ভাবছিলাম তখন। যদিও পরে জানতে পারি চুরি কী জিনিস, তাই এই মনল্যান্ডের বাসিন্দারা জানে না। স্বস্তি নিয়ে আবিষ্কার করলাম আমাদের সমস্ত মাল সামানা এই ঘরে পাঠিয়ে দেয়া হয়েছে। পোশাক আশাক, ওষুধপত্র, অতিরিক্ত রাইফেল, অ্যামুনিশন, রান্নাবান্নার পাত্র সবই এসে গেছে। সন্দেহ বাতিকগ্রস্ত হ্যান্স ভালো করে খুঁজে দেখে মন্তব্য করলো, কোনো কিছুই হারায়নি। আমরা যখন এসব খুঁজে পেতে দেখছিলাম তখন মোটামুটি বয়স্ক একজন মহিলা আমাদের জন্য খাবার নিয়ে আসে এবং অবাক কাণ্ড, আমাদের নিয়ে তার মাঝেও বিন্দুমাত্র কৌতূহল দেখিনি। পরে মাটির পাত্রে পানি রাখা ছিল, ঘরে মাটির পাত্রে পানি রাখা ছিল। গোসল করার জন্য গাছের গুঁড়ি কুদে ও পুড়িয়ে বানানো বাথটাবও ছিল একটা, ওতে গোসল সেরে নিই। ফ্রেশ হয়ে এসে বারান্দায় রাখা কাঠের টুলে বসে খাওয়া দাওয়া সারলাম। খাওয়া শেষ করতে করতে সন্ধ্যা হয়ে আসে। তখন একটু আগের সেই মহিলাই হাতে করে দুটো প্রদীপ নিয়ে আসে। প্রদীপগুলো দেখতে ছিল অনেকটা নৌকার মতো। তাতে রাখা ছিল কোনো একটা সুগন্ধি ভেষজ তেল, সেটাই সম্ভবত তুলার তৈরি। সলতেতে আগুন ধরিয়ে রাখা হয়েছে। ওদিকে অবস্থা দেখে মনে হচ্ছিল না যে আজ আর কেউ আমাদের সাথে দেখা করবে বা আমাদের করার কিছু আছে। তাছাড়া সারাদিন হাঁটার ক্লান্তির কারণে তখন মনে হচ্ছিল বিছানায় রাখা বালিশটা আমাকে রীতিমতো হাতছানি দিয়ে ডাকছে। আমি পোশাক ছাড়তে শুরু করে দিয়েছি, কিন্তু জুতো পর্যন্ত খোলা হতেই কোম্পানা এসে হাজির। বলল, আপনার অপর সাদা লর্ড ভবগুড়ে কে নিয়ে একটা অনুষ্ঠান হবে, আমাদের সেখানে যেতে হবে। পথ দেখিয়ে আমাদেরকে সেই বাজারে নিয়ে যায় কোম্পানা নিজে। পুরো এলাকার সমস্ত প্রাপ্তবয়স্ক মানুষ হাজির ছিল ওখানে। সবাই বসেছিল সেই বেদিটার সামনে। এক পাশে বসে ছিল নারীরা আর অপর পাশে ছিল পুরুষ। সবাই ছিল একদম চুপচাপ, শুধু স্থানীয়ভাবে উৎপাদিত সিগারেটের মতো কী দিয়ে ধূমপান করছিল অনেকে। আমাদেরকে সেই অদ্ভুত দর্শন পিরামিডটার উপরে নিয়ে যাওয়া হয়। নিচে থেকে দেখে প্ল্যাটফর্মটাকে যতটা বড় মনে হয়েছিল, বাস্তবে সেটা ছিল তার চেয়েও বড়। বেদিটা ছিল মোটামুটি 12 বর্গফুট আয়তনের। ওর উপরই জ্বলছিল আগুনটা। ওটার কথা অবশ্য আগেই বলেছি। আগুনটা ঘিরে দাঁড়িয়েছিল সাদা আলখেল্লা পরা 3 জন লোক। ধারণা করলাম ওরা পুরোহিত। দেখে মনে হচ্ছিল তারা প্রার্থনা বা ধ্যানে মগ্ন, এবং এদের পাশে একটা টুলে বসেছিল আরেকজন লোক। ভালো করে তাকিয়ে দেখি দাবানদারদের মতো পোশাক পরা লোকটা আর কেউ নয়, সে হচ্ছে আমাদের আর্কেল। অস্বীকার করব না, ওই পোশাকে তাকে ভালোই মানিয়েছিল। আর ওর উল্টোর দিকে আরেকটা টুলে বসেছিল কেনেকি। আগুনের আভায় দেখি থমথমে হয়ে আছে ওর চেহারাটা, আর চোখ দুটো জ্বলছিল ঠিক একটা সাপদের মতো। খেয়াল করলাম ওকে পাহারা দিয়ে রাখা হয়েছে। দুপাশে 2 জন আর পেছনে দাঁড়িয়েছিল আরও 3 জন বর্ষাধারী। মনে হয় ওরা পাহারা দিচ্ছিল যাতে কেনেকি আবার আর্কেলের ঘাড়ে লাফিয়ে পড়তে না পারে। আর্কেলের টুলটার পাশে রাখা ছিল আরেকটা টুল। আমাকে সেদিকেই যেতে বলা হলো।
হ্যান্সকে দেখলাম খুব অস্বস্তি বোধ করছে। একসময় ও রিভলভারের হাতলে হাত বোলাতে শুরু করে। ওকে বলা হলো আমার পেছনে গিয়ে দাঁড়াতে। তারপর কুম্পানা আমাদের ওখানে রেখে জনতার দিকে ফিরে দাঁড়ায়। জনতাও একদম চুপ। আমি ফিসফিসিয়ে আরকেলের সাথে কথা বলার চেষ্টা করতেই সে মাথা নাড়ল। ও ঠোঁটে আঙুল রেখে বুঝিয়ে দিল এখন কথা বলা যাবে না। কি আর করা। সামনে তাকালাম, সবাই নিশ্চুপ, একদম পিন পতন নীরবতা। অবস্থাটা ভোলার মতো নয়, ভুলবো না কখনো। চাঁদের আলোয় সবাইকে বড় অদ্ভুত দেখাচ্ছিল, যেন রহস্যময় কোনো সমাবেশ। চাঁদের হালকা আলোয় দাবান্দাদের আলখেল্লাগুলো দেখা যাচ্ছিল, আর দেখা যাচ্ছিল ওদের হাতে বা ঠোঁটে জ্বলতে থাকা সিগারেট। তবে যত রহস্যময়ই লাগুক, আধারের পটভূমি আর চারদিক ঘিরে থাকা বনানীর তুলনায় আশেপাশের মানুষগুলোকে মনে হচ্ছিল নগণ্য আর তুচ্ছ। তখন হঠাৎ যেন কোনো জাদু বলে বেদির আগুন লাফিয়ে উঠল, অথচ কোনো বাতাস বইছিল না। দেখলাম পুরোহিতদের হাতগুলো শুধু দুলছে, কিন্তু কোনো শব্দ ওদের মুখ দিয়ে বের হয়নি। মনে হচ্ছিল যেন কোনো জাদুর বাঁধনে বাধা পড়েছি। এমন মনে হওয়াটা তখন আসলে তেমন অদ্ভুত ছিল না, কারণ চারদিক এত নীরবতা ছিল যে শরীরের ভার এক পা থেকে অন্য পায়ে বদল করতেই পায়ের নিচে ক্যাচকোচ করে উঠল পেরেক। সেই নীরবতার মাঝে অতটুকু আওয়াজেই মনে হচ্ছিল কোথায় যেন কি ভেঙে পড়ল। অনেকক্ষণ ধরে চলে এই অবস্থা। শেষে অবস্থা এমন দাঁড়ায় যে হিস্টোরিয়াগ্রস্তের মতো উঠে দাঁড়াই আমি, কারণ নিজেকেই বোঝানো দরকার হয়ে পড়েছিল যে আমি আসলেই বেঁচে আছি, তখনও মূর্তি হয়ে যায়নি। হ্যান্সের অবস্থাও ছিল একই রকম। ঠিক তখন শুনতে পাই আমাদের উপর থেকে ভেসে আসা একটা গম্ভীর সুরেলা কণ্ঠ। কোথা থেকে শব্দটা আসছে দেখতে চারপাশে খুঁজতে শুরু করি। দেখি বেদি ঘিরে থাকা লম্বা 3টা টাওয়ারের মাথায় 3জন সাদা আলখেল্লা পরিহিত লোক দাঁড়িয়ে আছে। সন্দেহ নেই ওরা তারা পর্যবেক্ষণ করছিল। এক টাওয়ার থেকে একজন সুর করে কিছু একটা বলল, অপরটা থেকে তারপর একইভাবে তার জবাব এলো। তারপর 3জনে সবাই সম্মিলিত এবং গম্ভীর কণ্ঠে সুর করে কিছু একটা গেয়ে উঠল, কিন্তু তার একটা অক্ষরও আমার মাথায় ঢোকেনি। এবং গাইবার সময় তারা তাদের হাতের ছড়িগুলো তুলে ধরেছিল আকাশের দিকে। এই ইশারার সাথেই যেন বেদি মঞ্চের নিচে দাঁড়ানো সবাই প্রাণ ফিরে পেল। নারী পুরুষ সবাই একসাথে পরস্পরের সাথে কথা বলা শুরু করলো। মনে হচ্ছিল উপরের পুরোহিতেরা তারা দেখে কিছু একটা জানতে পেরেছে, আর এই গানের মাধ্যমে সেটা অন্যদের জানিয়েও দিয়েছে। সেটা নিয়ে কথা বলছিল সবাই, বা বলা ভালো চেঁচামেচি করছিল। উপরের 3 পুরোহিত আবার প্রার্থনায় মগ্ন হলো এবং আবার কিছু একটা বলল তারা। আগের বারের মতো এবারও ওদের উচ্চকিত কণ্ঠে বলা কোনো শব্দই আমার বোধগম্য হয়নি। তবে একটা মাত্র কথা আমি ধরতে পারি, সেটা হচ্ছে ইনগোই, যা ওদের দেবী বা দেবীর পার্থিব বাহনের নাম। নীরবতা ভঙ্গ হয়েছে দেখে আমি আরকেলকে ইংরেজিতে জিজ্ঞেস করলাম যে এখানে আসলে হচ্ছেটা কি, আর টাওয়ারের মাথায় দাঁড়িয়ে থেকে ওই পুরোহিতেরাই বা কী করছে। ভুলে গেছেন মাকুমাজান, আমি এখন ওদের সর্দার বা পুরোহিত, অথবা হয়তো দুটোই। সামনে বসে থাকা ওই লোকের সাথে গতকালের ঘটনার পর থেকেই আমি ওদের মধ্যে মর্যাদাবান একজন হয়ে গেছি। অন্তত প্রাথমিকভাবে তো অবশ্যই। এখন স্থায়ী বন্দোবস্ত কী হবে সেটার জন্যই এই সমাবেশ। আর উপরে দাঁড়িয়ে থাকা লোকগুলো তারা দেখে কিছু ব্যাপারে জানার চেষ্টা করছে, তবে সেটা কী জিনিস বা কী ওরা জেনেছে বলতে পারবো না। এখন মনে হয় ওরা ভেনাসের উদ্দেশ্যে কিছু একটা বলি দেবে বা প্রার্থনাও করতে পারে। তারপরই আমাকে নিয়ে কি করবে সেটা নিয়ে বসবে। আর্কেল ঠিকই বলেছে। আগুন ঘিরে থাকা পুরোহিতরা আগুনে কিছু একটা ছুঁড়ে দিল, তবে সেটা কী জিনিস ছিল দেখতে পারিনি। ছুঁড়ে দিয়েই তারা ঊর্ধ্বপানে হাত তুলে ভেনাসের দিকে আঙুল নির্দেশ করে মোহনীয় সুরে একটা চমৎকার প্রার্থনা সঙ্গীত গাইতে শুরু করলো।
তবে ভাষাটা এবারও বুঝিনি, এবং এবার ওদের সাথে যোগ দিল সমস্ত দাবান্দা। একসুরে গেয়ে যাচ্ছিল সবাই। চমৎকার চ্যুতিমধুর ছিল সেই সুর। এমনকি উপরে থাকা পুরোহিতেরাও তাদের হাতের ছড়ি বা জাদুদণ্ড ভেনাসের দিকে তুলে একই সুরে সুর মেলায়। তিন পুরোহিতের সামনে জনতার দিকে মুখ করে দাঁড়িয়েছিল কুম্পানা। নিজের লোকদের উদ্দেশ্যে একবার হাত নাড়তেই তারা গান থামিয়ে দিল। তারপর সে শুরু করলো ভাষণ, কিন্তু ও এতই দ্রুত বলছিল যে কি বলছে না বলছে তার কিছুই ধরতে পারেনি। তবে কথা শুনে মনে হচ্ছিল কোনো ধরনের ধর্মীয় মন্ত্রতন্ত্র আওড়াচ্ছে, অথবা হতে পারে ওদের কোনো প্রাচীন ঐতিহাসিক গ্রন্থ থেকে কোনো বাক্য পাঠ করছে। এরপর ধীরে ধীরে তার কথার গতির তোর কমে আসে। তখন কথাগুলো আস্তে আস্তে বোধগম্য হয়ে আসে। তারপরেই বুঝতে পারি যে কেনাকি আর আর্কেলের মাঝে অতীতে কি হয়েছিল সেই বয়ান দিচ্ছিল সে। শেষে বলল, বিগত সর্দার ঘোষণা করে গিয়েছিল যে কেনেকিই হবে পবিত্র লেকের অধিবাসীদের পরবর্তী সর্দার, এবং সেই হবে লেকের রত্ন ছায়ার অভিভাবক ও ঢাল। বর্তমানে কেনেকি তার শাস্তি ও নির্বাসন কাটিয়ে ফিরে এসেছে, কিন্তু যারা তারার লেখা পড়তে পারে তারা ঘোষণা দিয়েছে যে সর্দারের পদ অলঙ্কিত করার সর্দারের দায়িত্ব পালন করার বা ছায়ার ঢাল হওয়ার যোগ্যতা হারিয়েছে কেনেকি, এবং এই বিদেশি যে এখানে ভবগুরু নামে পরিচিত তাকে খুন করার অপপ্রয়াস চালায় কেনেকি। কিন্তু লড়াইয়ে তার কাছে হেরে যায় সে। তখন সে সর্দারের পদবি, দায়িত্ব, ক্ষমতার বিনিময়ে নিজের জীবন কিনে নেয়। এখন ও দাবান্দার মহান লোকেরা তোমাদের সামনে সেই গোপন ঘটনার দ্বার উন্মুক্ত করে দিয়েছি যা ছিল শত বর্ষ ধরে গোপনীয়তার চাদরে ঢাকা। মহান তারার হুকুমে এই ঘটনা ঘটেছে। তোমরা কি এখন এই বিদেশিকে নিজেদের একজন ও নিজেদের সর্দার হিসেবে মানতে রাজি আছো? রাজি, সমস্বরে বলে উঠল সবাই, এতটাই একত্রে যে মনে হলো সবাই ছিল পূর্ব পরিকল্পিত ও সাজানো ঘটনা। সবই ছিল পূর্ব পরিকল্পিত ও সাজানো ঘটনা। তখন শুধুই আনুষ্ঠানিকতা করা হচ্ছিল। কেনেকি নাম ধরে ডেকে বলল কুম্পানা, তারার ডিক্রি তুমি শুনেছ, আর শুনেছ পবিত্র লোকদের রায়। এখন এরাই কি তুমি সর্বদা মেনে চলবে? কেনেকি লাফিয়ে উঠে দাঁড়ালো, স্বভাবজাত গম্ভীর কিন্তু ঘৃণা উপচে পড়া কণ্ঠে ও বলতে শুরু করলো, মানি না তোমাদের এরাই। আমার শপথ ছিল নিজের যান বাঁচানোর জন্য। এমন শপথ দিয়ে কাউকে বেঁধে ফেলা যায় না কখনোই। আর তারার ডিক্রির কথা বলছো, এসবই নোংরা কৌশল। আমি নিজেও তারার লেখা পড়তে পারি। আমি সেখানে ভিন্ন লেখা দেখতে পেয়েছি। এখনকার সবাই পুরোহিতদের হাতের পুতুল, আর পুরোহিতেরা কুম্পানার পুতুল। আর এই কাউন্সিল তো বহু আগে থেকেই আমার ধ্বংস দেখতে চায়। তারুণ্যে আমি তখনকার ছায়ার প্রতি যে অন্যায় আর পাপ করেছিলাম তা কি আমার শাস্তির সাথেই ধুয়ে যায়নি? আর এই সাদা চোরটার কথা বলছো, ও কি আমার অর্ধেক অভিজাত? ওকে মেরে ফেলাই ছিল সবচেয়ে উচিত কাজ। আমি তো এও শুনেছিলাম যে লেকের রত্নের প্রতি অন্যায় করেছে ও। সে কারণেই কি ওকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়নি? সে যাই হোক, কে এই বিদেশি যাকে তোমরা বলছো ভবঘুরে? আমাদের দেশে সে কি করেছে? জাদুকরেরা কি বলেছে তা আমার জানা আছে। ওরা বলেছে সে আমার মতো অনেক আগেই মারা গিয়েছিল এবং এখন আবার ফিরে এসেছে। আরও বলেছে যে ওই সেই রাজন যে লেকের রত্নকে জিতে নেওয়ার জন্য তার ভাইয়ের সাথে লড়াই করেছিল, আর তাকেই লেকের রত্ন ভালোবাসত। যখন এ লোকের মৃত্যুর সময় হয় তখন ইনগোই তাকে মেরে ফেলে, যাতে মৃত্যুর মধ্য দিয়ে সে অমর হয়ে আজীবন স্বর্গে তার সঙ্গী হতে পারে। কিন্তু তা ছিল মারাত্মক অপরাধ, এবং এই অপরাধেই স্বর্গ থেকে ইনগোইকে নামিয়ে দেয়া হয়েছে। এই গল্পটাই কাউন্সিল সবাইকে শুনিয়েছে, কিন্তু আমি মনে করি এটা শুধুই এক নির্লজ্জ মিথ্যাচার।
এই সাদা লোকটাকে সাহায্য করার জন্যই কাউন্সিল এমন গল্প সবার মাঝে ছড়িয়েছে। আমার মনে হয় সাদা এই লোক ওদেরকে কথা দিয়েছে যে ছায়াকে তার কাছে দিলে সে কাউন্সিলকে এদের শাসন করার ক্ষমতা এনে দেবে। তাই এরা সবার সামনে তারার ডিগ্রি ও জনতার রায়ের কথা বলছে। নিচের লোকগুলোকে কেনেকির কথা বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে দেখতে পেলাম। পরে দেখেছি ওদের মধ্যে কেনেকির পরিবারের সদস্য ও বহু বন্ধু ছিল। তারা মনে প্রাণে চাইতো যে ছায়াকে বিয়ে করে কেনেকি যেন সর্দার হয়। কেনেকির কথায় ওরা বেশ একটু নড়ে চড়ে বসে, শুরু করে নিজেদের ভেতর ফিসফিস করে কথা বলা। হ্যাঁ, এই ষড়যন্ত্রের কথাই আমার কাছে প্রকাশ করা হয়েছিল। এতই কুটিল ষড়যন্ত্র যে লেক আর বোনের অভিভাবক এই সাদা শয়তানটাকে এদেশ থেকে বের করে দেয়, যাতে সে আবান্দাদের বর্ষায় বিদ্ধ হয়ে মরে। কিন্তু সে ওখানেও মারা যায়নি, কারণ এই মাকুমাজান আমাকে হুকুম করা হয়েছিল যে আমি যেন তাকে এখানে নিয়ে আসি। সেই তাকে রক্ষা করে। সন্দেহ নেই ষড়যন্ত্রে সে তার ভূমিকা পালন করেছে। এই সাদা চোরটাকে সে ঘোষণা করেছে নিজের বন্ধু বলে। এখানে আমি চিৎকার করে কেনেকিকে মিথ্যুক আর বেঈমান বলে উঠলাম, কিন্তু আমার কথায় সে ভ্রুক্ষেপ মাত্র না করে বলে চলল। সে কারণেই আমি চিন্তা করলাম যে আমান্দাদের কাছ থেকে পালানো এই লাল দাড়িওয়ালা লোকটাকে নিজেই বিচার করব। কিন্তু লড়াইয়ে ওর কাছে হেরে যাই, শক্তিতে নয় বরং জাদুতে। তখন নিজেকে বাঁচানোর জন্য আমাকে মিথ্যা শপথ করতে হয়, যাতে তোমাদের এই সত্য জানাতে পারি আর পারি তোমাদের হয়ে শোধ নিতে। ও দাবান্দার পবিত্র জনগণ, প্রতিশোধ নিতে পারি তার উপর, যে কিনা তোমাদের ছায়া, তোমাদের লেকের রত্নকে তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে এসেছে। এখানে একজন খাঁটি ব্রিটিশের মতো বাধা দিয়ে দাঁড়িয়ে গেল আর্কেল। চিৎকার করে বলল, নোংরা কুকুর কোথাকার, সাপের বংশধর, তোর বিষদাঁত দিয়ে আমাকে কামড়াতে না পেরে এখন এদের কাছে আমার নামে বিষবাক্য উগরে দিচ্ছিস। তুই সেই বেঈমান যে মাকুমাজানকে বিপদের মুখে ফেলে পালিয়েছিল। তোর কারণেই তার দুইজন বিশ্বস্ত শিকারী মারা পড়েছে। তুই আশা করেছিলি আমিও ওই ঝঞ্ঝাটের মধ্যে পড়ে প্রাণ খোয়াবো, অথচ আমি তোর কোনো ক্ষতি করিনি। সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আমাকে বর্ষায় গেঁথে মারতে চেয়েছিলি তুই, শপথ ভঙ্গকারী শয়তান কোথাকার। বলছিলি তো আমি জাদু দিয়ে তোর সাথে জিতেছি। আমি এখনও দুর্বল, খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। তবুও তোকে এখানে তোর লোকদের সামনে চ্যালেঞ্জ করছি, যে তারার তুই পূজা করিস তার নিচে এখানে এই মুহূর্তে তোর সাথে লড়ব। লড়াই করব একজনের মৃত্যু না আসা পর্যন্ত। কি আছে সাহস? উত্তরে চিৎকার করে কেনেকি বলল, আমি লড়ব না। আবার একবার জাদুর কাছে আমার হারার দরকার আছে বলে মনে করি না। এখন যদি আমার উপর সত্যি ন্যায্য বিচার করা হয়, তাহলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যা বলেছি তার জবাব ওরাই স্বয়ং ছায়ার মুখ থেকে শুনতে চাই। আসুক সে সবার সামনে, তারপর রায় ঘোষণা দিক তার নিজের কণ্ঠে। বিজয়ের কণ্ঠে এই দাবি জানালো কেনেকি। পরে জেনেছি দামান্দাদের ইতিহাসে ছায়া কখনোই জনসমক্ষে আত্মপ্রকাশ করেনি। যা হোক, কেনেকি তার বক্তব্য দিয়ে শান্ত হয়ে টুলে বসে অপেক্ষা করতে লাগলো। তখন একদম শান্ত কণ্ঠে কুম্পানা বলল, কেনেকি, আমি ছায়ার কাছে প্রার্থনা জানাবো। যদি তিনি প্রসন্ন হন, তাহলে হয়তো এখানে তার প্রজাদের সামনে এসে এই ঘটনার ন্যায্য বিচার করবেন। 14 ছায়া। সে কি আসলেই আসবে নাকি? ফিসফিসিয়ে আর্কেলকে জিজ্ঞেস করলাম। মনে হয় আসবে, অন্তত আশা তো করি, বলল আর্কেল। তখন অনুমান করলাম তেমন আয়োজন আসলেই তেমন আয়োজন করা হয়েছে। হয়তো লেকে বসবাসকারী সেই মহিলা, যাকে ওরা অত্যন্ত পবিত্র জ্ঞান করে, সে হয়তো আসলেই তার প্রজাকুলের সামনে আজ আত্মপ্রকাশ করবে। কেনেকির আজকের ট্রায়ালের পরিকল্পনা করা ছিল হয়তো বা অনেক আগে থেকেই। সেক্ষেত্রে কেনেকির আবেদন আসলে ওদের চাওয়াকেই সামনে এনে দিয়েছে।
তবে এমনও হতে পারে কে নাকি কী বলবে বা কী ভাবছে, যে কোনোভাবেই হোক ওরা আগেই আঁচ করতে পেরেছিল। সেক্ষেত্রে ও এসব আয়োজন করা খুব জটিল কোনো ব্যাপার ছিল না। তখন মনে হচ্ছিল আর্কেলের বলা গল্পের মধ্যে হয়তো আসলেই কিছু সারবস্তু ছিল। যাই হোক, সেফ কল্পনার কারণে কেউ মৃত্যুর মুখে পড়তে যায় না। আর আর্কেল তো আবান্দাদের বর্ষার মুখে নিজের প্রাণটা প্রায় খুইয়েই ফেলেছিল। লেকের পারে সেই মহিলা সম্বন্ধে ওর বলা কথাগুলো তখন আর সেফ রোমান্টিক অতিকল্পনা বলে মনে হচ্ছিল না, বরং সেই মহিলার সাথে তার দেখা হওয়া আর প্রাণ হাতে করে ভাগতে থাকা সময়ের মাঝের কোনো কিছু আর্কেলের মনে না থাকাকেও তখন সত্য বলেই মনে হচ্ছিল। আর্কেলের কথা অনুসারে তার ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়ায় সে ছিল সন্তুষ্ট। অবশ্য আগে আমি ধারণা করেছিলাম ওই মহিলার ব্যাপারটা ছিল হ্যালোসিনেশন, কিন্তু বেদির উপর দাঁড়িয়ে তখন মনে হচ্ছিল ভুল ধারণা করেছিলাম আমি। আসলেই ওদের মধ্যে কোনো দৈব উপায়ে যোগাযোগ হয়েছিল। তার উপর আর্কেল তাকে আলিঙ্গনও করে, যদিও সে বাধা দিয়েছিল। কিন্তু কেন তাকে অপমানিত করা হতে পারে এই আশঙ্কায় তো অবশ্যই নয়, বরং মনে হয় এই আশঙ্কায় যে এর ফলে তাদের পবিত্র আইন ভঙ্গ হবে, ফলে আর্কেলকে ভয়ঙ্কর কোনো বিপদের সামনে পড়তে হবে, এবং সম্ভবত তাকেও। এটাই সে চাইছিল না। তবে না চাইলেও প্রায় তেমন ঘটনাই ঘটে গিয়েছিল। আমি সময় মতো হাজির না হলে আর্কেল হয়তো মারাই যেত। এই দুইজন চাইছিল তাদের সম্পর্কটাকে একটা স্বাভাবিক পরিণতি দিতে, কিন্তু সেই নারী ছিল ওখানকার অধিবাসীদের শাসন করার দায়িত্বপ্রাপ্ত এবং ছিল দাবান্দাদের সর্দারের সাথে বিশেষ এক বাঁধনে বাঁধা। কাজেই দাবান্দারা এতে বাধা দেবে সেটাও স্বাভাবিক। কিন্তু এই বিদেশি অর্থাৎ আর্কেল যদি দাবান্দাদেরই একজন হয়ে যায় এবং হয় তাদের সর্দার, তাহলে ঘটনা নির্ঘাত অন্যদিকে মোড় নেবে। আর বলাই বাহুল্য, নতুন চেহারা নিয়ে উদ্ভব হবে নতুন সব সমস্যা। কিন্তু কথা হচ্ছে সেই মহিলা ওরাকল বা তার পুরোহিতেরা আসলে কী চাইছে তা মোটেও আন্দাজ করতে পারছিলাম না। কিন্তু একটা তো তারা অবশ্যই চাইছিল, কিছু একটা তো তারা অবশ্যই চাইছিল। কুম্পানা ছিল ইনগোয়ির কাউন্সিলের প্রধান এবং দাবান্দাদের মাঝে সে ছিল অত্যন্ত গণ্যমান্য একজন ব্যক্তি। তবু এত পথ ঠেঙিয়ে এত বিপদের ঝুঁকি মাথায় নিয়ে আর্কেলকে এগিয়ে আনতে সে কেন যাবে? সেদিন বিচারে সেই হয়তো আয়োজন করে রেখেছিল যেন সেই দেবীরূপী মহিলা বা মহিলারূপী দেবীকে এখানে নাটকীয় কোনো উপায়ে হাজির করা যায়, এবং সে এসে যেন দৈব চয়নকৃত নতুন সর্দার হিসেবে আর্কেলকে নির্বাচন করে। ফলে আর্কেল হবে তার স্বামী। এবার পুরো ব্যাপারটা জলবৎ তরলং সাজানো গেছে, এটাই কিনা এতক্ষণ দেখতে পাইনি। যা হোক, ভেতরের ব্যাপারটা বোঝা গেছে। আমি যখন এসব আকাশ পাতাল ভাবছিলাম, কুম্পানা তখন পুরোহিতদের ছাড়িয়ে আগুনের ধারে গিয়ে দাঁড়িয়েছে। আমার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে সে খুব নিচু স্বরে কিছু একটা বলা শুরু করলো, অথবা হয়তো কোনো প্রার্থনা করছিল। তবে আসলে সে কি করছিল তার কিছুই দেখতে পাইনি। হঠাৎই তখন আমার সামনে থেকে গায়েব হয়ে গেল অবজারভেশন টাওয়ারটা। ওখানটা ঢেকে গেল ঘন মেঘে। শুনতে পাচ্ছিলাম দুরাগত বজ্রধ্বনির মুহুর্মুহু নিনাদ। এক ঝলক ঝড়ো ঠান্ডা বাতাস বয়ে গেল পুরো এলাকার উপর দিয়ে। বাতাসের তোরে ঘুমিয়ে উঠল সমস্ত গাছের ডাল। চারদিক ততক্ষণে ছেয়ে গেছে ঘন অন্ধকারে। আমি আর্কেলের সাথে ফিসফিসিয়ে কথা বলতে গেলাম। আশঙ্কা করছিলাম এই অন্ধকারের সুযোগে কে নাকি হয়তো আবার আর্কেলের কোনো ক্ষতি করে বসতে পারে। কিন্তু আর্কেল আমার কথার কোনো উত্তর দিল না। ওর সম্পূর্ণ মনোযোগ তখন অন্যদিকে চলে গেছে। আমার কথাও শুনেছে কিনা সন্দেহ। আর্কেল সামনে ঝুঁকে এলো, এক মনে তাকিয়ে রইল বেদির আগুনটার দিকে। দেখা দেখি আমিও সেদিকেই তাকালাম। ওই আগুনের আভার বাইরে
আর কিছু অবশ্য দেখতেও পাচ্ছিলাম না। আবছায়ার মধ্যে শুধু দেখতে পাচ্ছিলাম কয়েকটা শরীরের নড়াচড়া। বুঝলাম ওগুলো হচ্ছে কুম্পানা আর তার সাথে পুরোহিতেরা।